তো দেখ, আজকের পর এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। মানে আমাদের যে কস্টিং পার্ট চলছিল, কস্টিং পার্টে যে এমসি গুলো চলছিল, দুটো চ্যাপ্টার আছে তোদের বইতে, ঠিক আছে? একটা ফার্স্ট চ্যাপ্টারটা হয়নি, সেকেন্ড চ্যাপ্টারটাই বাকি ছিল। তো সেকেন্ড চ্যাপ্টারে লাস্ট আজকের পরেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এমসিকিউ গুলো। তো দেখ কি বলেছে। বলছে বিবৃতি, ওই বিবৃতির কোশ্চেন গুলো, বুঝিস তো? বিবৃতি, বিবৃতি আর কারণ। বলছে মজুরি হলো শ্রমিকের কায়িক শ্রমের মূল্য। কি বললাম? শ্রমিকের কায়িক শ্রমের মূল্য। মানে মজুরি জিনিসটা কি? মানে শ্রমিক যে পরিশ্রম করছে না, মানে মজুরি মানে ওয়েজেস জিনিসটা কি? ওয়ার্কাররা যে পরিশ্রম করছে, সেই পরিশ্রমের মূল্যটা, এটাই হচ্ছে ওয়েজেস। কারণটা কি? বলছে উৎপাদনে শ্রমিকরা যে শ্রম দান করে, মানে প্রোডাকশনে ওয়ার্কাররা যে লেবারটা দেবে, যে কাজটা করবে, তার মূল্য হিসেবে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। ঠিক আছে তো? তো এটাই হচ্ছে তোর কারেক্ট অ্যান্সার হচ্ছে। আরো অপশন এখানে আছে, সেই অপশনগুলো তুই দেখতে পারিস। দরকার নেই দেখাতে, তো বইতেই লেখা আছে, তো আর কিছু বোঝানোর কিছু নেই, এখানে বইয়ে লেখা আছে। ঠিক আছে তো? প্রথম কারণটা দেখ, আমাকে ঠিক লাগলো, বুঝতে পারলি তো? মানে ভালো করে পড়িস, কিন্তু মুখস্থ করাই ছিল ওদের বিবৃতি। বলছে মজুরি জিনিসটা কি? মজুরি জানিস তো? মজুরিকে ইংরেজি কি বলে? ওয়েজেস। ওয়েজেস জিনিসটা কি বলে? ওয়েজেস কাদের দেয়? ওয়ার্কারদের দিই। কেন ওয়ার্কারদের ওয়েজেস দিই? ওরা ওরা মানে ফ্যাক্টরিতে যে প্রোডাকশন করতে গেলে ওরা ছাড়া তার কেউ কাজ করতে পারবে না, ওরাই কাজ করবে। তো ওরা যে কাজ করলো, কাজের বদলে ওদের ওয়েজেস দেওয়া হয়, তাই কাজ করে তাদের পারিশ্রমিক, এটাই তো ওদের পারিশ্রমিক। কেন? কারণটা কি? কারণটাই তো দেখ, আমি যে এখন এনালাইসিস করলাম, এটাই কারণ বলে দিলাম। বলছে উৎপাদন ভেঙে যে শ্রম দান করে, তার মূল্য হিসেবে তাদেরকে পারিশ্রমিক দেয়। এটাও ঠিকই লাগছে তোর কাছে পয়েন্টটা পড়ে। সেকেন্ড বলেছে শ্রমিকরা যেহেতু কোনো মানসিক শ্রম দান করে না, ঠিক আছে? মানসিক শ্রম দান করেন, তাই তাদের কোনো পারিশ্রমিক পান না। এর কি কথা? আরে ওরা পারিশ্রমিক পায় না? শ্রমিক তো অবশ্যই পারিশ্রমিক পাবে। যে মানসিক শ্রম দেয় না বলে কোনো পারিশ্রমিক পায় না, ভুল কথা। পারিশ্রমিক নির্ধারণ ক্ষেত্রে শ্রমিকদের দায়িত্বের দিকটাও বিবেচনা করতে হয়। ঠিক আছে তো? আচ্ছা, শ্রমিকদের পারিশ্রমিক ভিন্ন ভিন্ন শিল্পের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। তো দেখ, মানে অরিজিনাল দেখ, অনেকগুলো তো পয়েন্ট তুলেছে, তার মধ্যে বেশি কারণ মানে মানে মেন কারণ যেটা লাগছে, সেটা যে প্রথম পয়েন্টটাই, ৯৯ নম্বর কোশ্চেনটা। বিবৃতি সময় ভিত্তিক মজুরি প্রদানের পদ্ধতি শুধুমাত্র কাজের দৈর্ঘ্যকে গুরুত্ব দেওয়া হয়। বিবৃতি সময় ভিত্তিক মজুরি পদ্ধতি মানে টাইম রেট সিস্টেম যেটা, ওখানে কাকে গুরুত্ব দেওয়া হয়? সময় ভিত্তিকে কাকে গুরুত্ব দেওয়া হয়? তা ওখানে বলছে পদ্ধতি শুধুমাত্র কাজের দৈর্ঘ্যকে, মানে কাজের দৈর্ঘ্যে গুরুত্ব দেওয়া হয়। কারণটা কি? কারণটা কি? বলছে শ্রমিকের কারখানায়, ঠিক আছে? শ্রমিকের কারখানায় ব্যয়িত সময়ের উপর ভিত্তি করেই মজুরি নির্ধারণ করা হয়। ঠিক আছে? মানে মানে টাইম রেট কি বোঝায়? তুমি কতটা সময় কোম্পানিতে স্পেন্ড করেছো, কতটা সময় ধরে তুমি কাজ করেছো, তার উপরেই তোমাকে মজুরিটা দেওয়া হবে। ঠিক আছে তো? একশো নম্বর কি বলেছে? বলছে শ্রমিকের মজুরি প্রদানের বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। শ্রমিকের মজুরি প্রদানে মানে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, সেটা একটি জটিল প্রক্রিয়া। কারণটা কি? কারণটা কি? ওদের যে মজুরি প্রদানের বিষয়টি একটু জটিল প্রক্রিয়া, কারণটা কি? উৎপাদনকারী বা মালিক এবং শ্রমিকদের মধ্যে সন্তুষ্ট করা যায় না। কারণ এই কারণের জন্য জটিল প্রক্রিয়া কেন বলা হয়? যে মজুরি প্রদান করা জটিল প্রক্রিয়া, তার কারণ কি? মালিকের সাথে কর্মচারীদের মধ্যে, এই বলছে উৎপাদনকারী বা মালিক, মালিক এবং শ্রমিক মানে কর্মচারীদের সঙ্গে একসঙ্গে সন্তুষ্ট করা যায়। ১০১ টেলরের তুলনায় মেরিকের মজুরি হার পদ্ধতি অধিক জনপ্রিয়। টেলরের তুলনায় মেরিক অধিক জনপ্রিয়। কারণটা কি? কেন টেলরের তুলনায় মেরিক জনপ্রিয়? টেলর যে ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের শাস্তির কথা বলেছিল, মেরিক কিন্তু তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেনি। মেরিক কিন্তু তাদের জন্য কিসের ব্যবস্থা করেনি? শাস্তির ব্যবস্থা করেনি। ঠিক আছে? মেরিক কিন্তু তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেনি। বোঝা গেল কি বললাম? কারণটা তো বুঝতেই পারলি এটা। বলছে ১০২ কি বলেছে? বলছে বিবৃতি বলেছে সময় ভিত্তিক মজুরি প্রদানের পদ্ধতিতে কাজের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়।
আচ্ছা, সময় ভিত্তিক মজুরি পদ্ধতিতে কাজের পরিমাণ কম হয়। বলছে কাজের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। তোকে যদি টাইম রেট সিস্টেমে কাজ করতে দেয়, তোকে সময় অনুযায়ী যদি কাজ করতে দেয়, তাহলে তুই কাজটা অনেক কম করবি, কিন্তু কাজটা কি করবি? নিখুঁত করবি। কাজ কম করবি কিন্তু নিখুঁত করবি। সময়ভিত্তিক মজুরি পদ্ধতিতে কাজের পরিমাণ তুলনামূলক কম হয়। কারণ এক্ষেত্রে উৎপাদনের তুলনায় কাজের সময়কেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ এখানে উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয় না, এখানে গুরুত্ব দেওয়া হয় কাকে? কাজের সময়কে গুরুত্ব দেওয়া হয়। তারপরে ১০৩, যখন সময়ের ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হয়, ঠিক আছে তো? তখন কাজের পরিমাণ বিচার করা হয় না। ঠিক আছে তো? আচ্ছা, এটা ছিল বিবৃতি। কারণটা কি? কারণটা বলছি, কাজের গুণমান বা উৎকর্ষতা বজায় রাখার জন্য সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়। তাহলে কোনটা? এখানে বিবৃতি কি সত্য? এটা দেখতে হবে। বলছে যখন সময়ের ভিত্তিতে ওয়েজেস দেওয়া হয়, টাইমের ভিত্তিতে ওয়েজেস দেওয়া হয়, তখন কাজের পরিমাণ বিচার করা সত্য। কাজের গুণমান ও উৎকর্ষতা বজায় রাখার জন্য সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়, এটাও তো সত্য, দুটোই সত্য। বিবৃতিও সত্য, কারণও সত্য। ১০৩। ১০৪ একটা, শ্রমের ব্যবহার এবং প্রয়োগ ছাড়া পণ্য উৎপাদন সম্ভব। শ্রমের ব্যবহার, ঠিক আছে, আর প্রয়োগ ছাড়া পণ্য উৎপাদন সম্ভব। ঠিক আছে তো? আচ্ছা, তুই শ্রম মানে ওয়ার্কারদের ব্যবহার ছাড়া, মানে ওয়ার্কার ছাড়া তুই কখনো পণ্য উৎপাদন করতে পারবি? তুই বলছিস শ্রমের ব্যবহার ও প্রয়োগ ছাড়া পণ্য উৎপাদন সম্ভব, এটা কি সত্য দিচ্ছে? এটা কি সত্য দিচ্ছে? শ্রমের ব্যবহার মানে বোঝ, আজকে তোদের একটা ফ্যাক্টরি আছে, মানলাম ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিতে ওয়ার্কারকে দিয়েই তো তোর প্রোডাক্টটা তৈরি করতে হবে। তো ওয়ার্কারকে তুই ব্যবহারই করলি, ওয়ার্কারকে তুই প্রয়োগই করলি না, তাহলে পণ্য উৎপাদন হবে কোনদিন? হবে না, হয়ে গেল। কারণটা কি? উৎপাদনের কাজে যন্ত্র ব্যবহার করে শ্রমিকের প্রয়োজন হয় না। আরে, যতই তুই মেশিন ব্যবহার কর, মেশিন ব্যবহার করতে গেলে, হ্যাঁ, যেখানে তোর ১০ জন লেবার লাগবে সেখানে একজন হলেও তো লেবার লাগবে। তাহলে লেবার লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এখানে বিবৃতি কারণ দুটোই ভুল। ঠিক আছে তো? ১০৫, শ্রমিকদের বেশি হারে মজুরি প্রদান করলেই যে মোট উৎপাদন ব্যয় বেড়ে যাবে তা ঠিক নয়। বলছে শ্রমিকদের যে ওয়ার্কার আছে ওদের যদি তুই বেশি করে মজুরি প্রদান করিস, তাহলে যে মোট উৎপাদন ব্যয় বেড়ে যাবে তা ঠিক নয়। ঠিক আছে? আর বেশি হারে কারণ কি বলছে? বেশি হারে মজুরি পেলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং একই সময় পণ্য উৎপাদন করতে কম সময় লাগবে। দেখ ব্যাপারটা কি বলছি? নিশ্চয়ই বুঝতে পেরেছি ব্যাপারটা। ১০৫ টা কি বলছি? যে অনেকে ভাবে যে না, আমার কোম্পানির কিছু ওয়ার্কার আছে, ওদের যদি বেশি করে ওয়েজেস দিই, তাহলে আমার সত্যি তো উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ভালো করে বুঝবি। আমার কোম্পানির যে সমস্ত ওয়ার্কাররা আছে, ওয়ার্কারদের দিয়ে কাজ করালে আগে ওদের যা ওয়েজেস দিতাম, এখন যদি ওয়েজেস বেশি দিয়ে দিই, তাহলে স্যার আপনার আগে যা খরচা, যেমন খরচাটা বেরিয়ে যাবে, সত্যি খরচা বেরিয়ে যাবে। কিন্তু শুধু ওই দিক দিয়ে দেখছিস কেন? আরেক দিক দিয়ে দেখ, ওদের যদি ওয়েজেস বেশি করে দিস, তাহলে কেন ওদেরকে ওয়েজেস বেশি দেবো? কারণ কি, ওরা অনেক দক্ষ শ্রমিক। আর দক্ষ শ্রমিককে তুই বেশি ওয়েজেস দিচ্ছিস, তাহলে তোর জন্য ভালো, আরো বেশি উৎপাদন করতে পারবে। ওরা বেশি প্রোডাকশন করতে পারে, নিখুঁত প্রোডাক্ট তৈরি করবে। তো এখানে তাই বলেছে। তুই দেখ, এখানে কি বলেছে? বিবৃতি সত্য, শ্রমিকদের বেশি হারে মজুরি প্রদান করলে যে মোট উৎপাদন ব্যয় বেড়ে যাবে তা ঠিক নয়, এটা সত্য। আর কারণটা কি বলে? বেশি হারে মজুরি পেলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? একই পণ্য উৎপাদন করতে কম সময় লাগবে। ঠিক আছে? একই পণ্য উৎপাদন করতে কম সময় লাগবে। তাই এখানে বলতে এই যে বিবৃতি তো সত্য দিয়েছে। বলছে শ্রমিকদের বেশি হারে মজুরি প্রদান করলে যে মোট উৎপাদন ব্যয় বেড়ে যাবে, সেটা ঠিক নয়। ঠিক, এটা বিবৃতি ঠিক আছে। কারণটা কি? বেশি হারে মানে বেশি ওয়েজেস পেলে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। ঠিক আছে? আর একই পণ্য উৎপাদন করতে কম সময় লাগবে। ঠিক আছে? এই কারণটা কিন্তু ঠিক লাগছে না। কারণটা ঠিক লাগছে না। কারণটা মিথ্যা লাগছে। দেখ, বেশি হারে মজুরি পেলেই যে তাদের, দেখ কোনো ওয়ার্কার যদি বেশি হারে মজুরি পায়, তাহলে যে দক্ষতা বৃদ্ধি পাবে, এরকম তো নাও হতে পারে। বেশি হারে মজুরি পেলে মানে ওয়েজেস রেট, রেট অফ ওয়েজেস আগে যা ছিল এখন রেট অফ ওয়েজেস যদি বাড়িয়ে দেয়, তাহলে যে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে, এটা নাও হতে পারে। যে বেশি হারে মজুরি পেলে তাদের দক্ষতা বৃদ্ধি হবে আর একই পণ্য উৎপাদন করতে কম সময় লাগবে। ঠিক আছে? মানে এই যে বিবৃতি দিয়েছে, বিবৃতির সঠিক কারণ কিন্তু এটা নয়। সঠিক কারণটা এটা নয়। ১০৬, বিবৃতি, যে পদ্ধতি অবলম্বন করে মোট মজুরির পরিমাণ নির্ণয় করা হয় তা সহজ সরল না হলেও চলবে। যে পদ্ধতি অবলম্বন করে মোট মজুরির পরিমাণ নির্ধারণ করা তা সহজ সরল না হলেও চলবে। আর কারণ বলছে মজুরি প্রদান পদ্ধতিতে এমন হওয়া উচিত যাতে শ্রমিকরা সহজেই, কি লেখা যাচ্ছে? শ্রমিকরা সহজেই তার হিসাব নিকাশ বুঝতে পারে, তাই তো? তার হিসাব নিকাশ বুঝতে তার আছে। মজুরি প্রদান পদ্ধতি এমন হওয়া উচিত যাতে শ্রমিকরা সহজে তার হিসাব নিকাশ বুঝতে পারে। আচ্ছা,
এটা তো ঠিকই লাগছে কারণটা, ঠিক আছে তো? কিন্তু বিবৃতি কি? যে পদ্ধতি অবলম্বন করে মানে যে মেথডটা অবলম্বন করে মোট পরিমাণ নির্ধারণ করা সেটা সহজ সরল না হলেও চলবে। ঠিক আছে? না এটা যে পদ্ধতি অবলম্বন সেটা সবসময় সহজ সরল হতে হবে। না হলেও চলবে না, সহজ সরল হতে হবে। তার মানে বিবৃতিটা মিথ্যা। ঠিক আছে তো? কিন্তু কারণটা সত্য। তাহলে ব্যাপারটা কি? ১০৬ নম্বর কোয়েশ্চেনটা যে পদ্ধতি অবলম্বন করে ওয়ার্কারদের ওয়েজেস নির্ধারণ করা সেটা সহজ সরল হতে হবে। আর যদি সহজ সরল হয় তাহলে ওরা সহজেই হিসাব নিকাশ করবে। সহজ সরল হতে হবে আর সহজ সরল হলে সহজেই হিসাব নিকাশ করবে। তো এখানে আবার সহজ সরল না হলেও চলবে। এইজন্য ভুল। হ্যাঁ, সবাই যেটা বিবৃতি সত্য কারণ ১০৭ পারিশ্রমিক হলো শ্রমিকের কায়িক শ্রমের মূল্য। ঠিক আছে? এটা আগেই বলেছি। ঠিক আছে? তো বিবৃতি সত্য। কারণটা কি বলছে? উৎপাদনে শ্রমিকরা যে শ্রমদান করে তার মূল্য হিসেবে পারিশ্রমিক দেওয়া হয়। তা ঠিকই আছে, দুটোই সত্য। ১০৮ আদর্শ মজুরি প্রদান ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অনমনীয়তা। মানে মজুরি প্রদান ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? অনমনীয়তা। অনমনীয়তা বলতে মজুরি প্রদান দেখবি এই চ্যাপ্টারে যখন পড়েছিলাম ফার্স্ট বা সেকেন্ড পেজে লেখা ছিল মজুরি প্রদান ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। অনমনীয়তা বলে কোনো বৈশিষ্ট্য ছিল না। অনমনীয়তা কোনো বৈশিষ্ট্য ছিল না। ঠিক আছে? অনমনীয়তা কোনো বৈশিষ্ট্য ছিল না। তাই তো? তাহলে এটা মিথ্যা। কারণ পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে, সঙ্গে মজুরি প্রদান ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব হয়। ঠিক আছে তো? দেখ নমনীয়তা মানে কি বলতো? পরিবর্তন আনা সম্ভব। ঠিক আছে? তো বলছে পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে, সঙ্গে মজুরি ব্যবস্থা পরিবর্তন আনা সম্ভব হয়। সম্ভব নয় লিখেছে। নমনীয়তা কাকে বোঝায় জানিস তো? পরিবেশ আর পরিস্থিতি চেঞ্জ হলে তো মজুরি প্রদান ব্যবস্থাতে পরিবর্তন হলো। এটাকে বলে মানে মজুরি প্রদান ব্যবস্থার একটা বৈশিষ্ট্য নমনীয়তা বৈশিষ্ট্য। অনমনীয়তা বৈশিষ্ট্য নয়। আর নমনীয়তার এক্সপ্লেনেশনটা কি হচ্ছে? কোন কিছু পরিবেশ চেঞ্জ হওয়ার সঙ্গে, সঙ্গে মজুরি প্রদান ব্যবস্থাও পরিবর্তন করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে হতে পারে। দেখ এখানে কি লিখেছে ব্যাপারটা কি? যদি এখানে বিবৃতি বলতো নমনীয়তা, বিবৃতি অনমনীয়তার জায়গায় যদি শুধু নমনীয়তা বলতো। আর যদি এখানে বলতো লাস্টে যদি বলতো আনা সম্ভব তাহলে বলতাম বিবৃত কারণ হইছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলছে? এখানে কেন না বললাম? এখানে আর এখানে নয়। বুঝতে পারলি তো? নেগেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে। বিবৃতি কারণ উভয় মিথ্যা। ১০৯ সন্তুষ্ট শ্রমিক প্রতিষ্ঠানের সম্পদ। ঠিক আছে? মানে কোন শ্রমিক যদি সন্তুষ্ট থাকে, স্যাটিসফাইড থাকে না? তাহলে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের অ্যাসেট। ঠিক আছে তো? কারণটা কি? সন্তুষ্ট শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধির ফলে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। সন্তুষ্ট শ্রমিক প্রতিষ্ঠানের সম্পদ। এটা সত্য। কিন্তু সন্তুষ্ট শ্রমিকের কাজের দক্ষতা বৃদ্ধির ফলে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। দেখ কারণটা কিন্তু যে কারণের যে স্টেটমেন্টটা আছে, কারণের স্টেটমেন্টটা ভুল নয়। কিন্তু এই বিবৃতির এটা কারণ নয়। এই যে বিবৃতি দিয়েছে না, ১ম যে স্টেটমেন্টটা দিয়েছে, ১ম স্টেটমেন্টের কারণ কিন্তু সেকেন্ড স্টেটমেন্ট নয়। মানে এই যে সন্তুষ্ট শ্রমিক প্রতিষ্ঠানের সম্পদ, এর পেছনে কারণটা কি? কারণটা কিন্তু এটা নয়। মানে লাইনটা ভুল লেখা নেই কিন্তু কারণটা এটা নয়। লাইন ঠিক আছে কিন্তু কারণটা এটা হতে পারে না। না, বলছে সন্তুষ্ট শ্রমিক প্রতিষ্ঠানের সম্পদ। ঠিক আছে? মানে মানে শ্রমিক যদি স্যাটিসফাইড হয় সেটা হচ্ছে কোম্পানির জন্য অ্যাসেট। এবার হচ্ছে মানে প্রতিষ্ঠানের অ্যাসেট মানে কোম্পানির অ্যাসেট। এবার স্যাটিসফাইড শ্রমিকদের কাজের মানে ওই যে শ্রমিক আছে যারা স্যাটিসফাইড তাদের কাজের দক্ষতা যদি বৃদ্ধি পায়, তাহলে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। মানে শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধির ফলে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। কিন্তু সন্তুষ্ট শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধির ফলে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায় না। ওটাই তো বললাম সন্তুষ্ট শ্রমিক প্রতিষ্ঠানের সম্পদ। ওটা হচ্ছে এটা হচ্ছে তোর বিবৃতিতে সত্য আছে। কিন্তু কারণটাই এখানে গন্ডগোল আছে। সন্তুষ্ট শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধির ফলে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। মানে এমনি লাইনটা সত্য আছে। শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধির ফলে দেখ যদি বলতো শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধির ফলে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়, এখানে সন্তুষ্ট দিয়েছে বলে এরকম মানে মেন ব্যাপারটা ওই সন্তুষ্ট দিয়েছে বলে এখানটায় সমস্যা হয়ে গেছে।
110 নম্বর বলেছে, সময়ভিত্তিক মজুরি প্রদানের ব্যবস্থা শ্রমিক সংগঠনের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয় না। সময়ভিত্তিক মজুরি প্রদানের ব্যবস্থা শ্রমিক সংগঠনের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয় না। তাহলে কোন মজুরি প্রদান ব্যবস্থা ভালো? সময় ভিত্তিক ভালো, নাকি তোর আরেকটা কি ছিল বল? একটা পিস রেট, একটা পিস রেট ছিল, একটা টাইম রেট ছিল। কোনটা ভালো? টাইম রেট ভালো না পিস রেট? টাইম রেট ভালো। সময় ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা শ্রমিক সংগঠনের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয় না। এটা ভালোভাবে গ্রহণযোগ্য হয়। সময় ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা শ্রমিক সংগঠনের কাছে, মানে ট্রেড ইউনিয়ন এটাই চায়, সময় ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা এটা গ্রহণযোগ্য হয়। এখানে কি বলছে? গ্রহণযোগ্য হয় না, তার মানে ভুল দিয়েছে। কারণটা কি? সময়ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা শ্রমিকদের মধ্যে ঐক্য সৃষ্টি করে। সময়ভিত্তিক শ্রমিকদের মধ্যে কি করে? ঐক্য, একতা সৃষ্টি করে। কারণটা ঠিক আছে। তার মানে এখানে কি বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য, ডিটটা হবে। 111, উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতিতে পণ্যের গুণমান নিম্নমানের হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা বল দেখি, পিস রেট সিস্টেমে যে পণ্যটা তৈরি হবে, প্রোডাক্টটা তৈরি হবে, তার মানটা ঠিক আছে কি হবে? মানটা কি মানে নিম্নমানেরই হবে, কারণ তাড়াতাড়ি করে প্রোডাকশন করতে গেলে প্রোডাক্টটা নিম্নমানের তৈরি হবে। আর কারণটা কি? উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতিতে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করার লক্ষ্যে শ্রমিকরা যে কোনো প্রকারে পণ্যের সংগঠিত সচেষ্ট হয়। এটাই তো বললাম। ঠিক আছে, এটা কারণটা, এটা হবে বিবৃতি কারণ উভয়ই সত্য। 112, বিবৃতি কি বলছে? টেলরের পৃথকীকৃত মজুরির হার পদ্ধতিটি অদক্ষ শ্রমিকের জন্য যথেষ্ট সংবেদনশীল। দেখো তো 112 নম্বর কোশ্চেনটা, তাই তো? ইংলিশটা একটু দেখছি, 1 মিনিট। তো 12 নম্বর না, বলছে টেলর ডিফারেন্সিয়াল ওয়েজ পেমেন্ট সিস্টেম ইজ ভেরি মাচ কনসিডারেড টু দ্য ইনএফিসিয়েন্ট ওয়ার্কার। ইনএফিসিয়েন্ট ওয়ার্কার মানে ঠিক আছে, অদক্ষ শ্রমিক। মানে টেলরের যে পিসেন্ট সিস্টেমটা ছিল সেটা কনসিডার করে ইনএফিসিয়েন্ট ওয়ার্কারকে। ওকে, ইনএফিসিয়েন্ট ওয়ার্কারকে কনসিডার করে নাকি কনসিডার করে না? কনসিডার করে না, তাই তো? বলেছে এখানে কোশ্চেন কি বলেছে? ওরা বলেছে টেলরের যে পিস রেটটা ও ইনএফিসিয়েন্ট ওয়ার্কারকে কনসিডার করে না। ইনএফিসিয়েন্ট ওয়ার্ককে কনসিডার করে কি করে না? কনসিডার করে না, ও বলছে করে। তাহলে কি হবে? এটা ভুল, ফলস। আর বলেছে রিজন কি বলছে? ইনএফিসিয়েন্ট ওয়ার্কার আর ডিপ্রাইভ অফ দেয়ার মিনিমাম ওয়েজেস আন্ডার টেলর। মানে টেলর কি বলেছিল? ইনএফিসিয়েন্ট ওয়ার্কারদের ও কম রেট দেবে। ঠিকই তো, এটাই তো বলেছিল। তাহলে এখানে কারণটা বুঝতে পারলি ব্যাপারটা? এই যে এখানে সংবেদনশীলকে ইংরেজি বলে কনসিডার। তাহলে এটার কারণ বুঝতে পারলি, বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। এবার হচ্ছে 113 নম্বর থেকে বলে সত্য বা মিথ্যা। ঠিক আছে, যখন সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হয় তখন কাজের পরিমাণ বিচার করা হয় না। বল এটা কি সত্য? সময়ের ভিত্তিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হলে কাজের গুণমান বজায় থাকে। ঠিক আছে, সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হলে কি হয়? কাজের মান বজায় থাকে। হ্যাঁ ঠিক আছে। যখন কাজের পরিমাণের উপর ভিত্তি করে পারিশ্রমিক প্রদান করা হয় তখন কাজের সময় বিচার করা হয়। ঠিক আছে, কাজের পরিমাণের উপর ভিত্তি করে পারিশ্রমিক প্রদান করা হলে কাজের পরিমাণ বজায় থাকে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারি? 113 নম্বর কোশ্চেন চারটেই কিন্তু সত্য। 114 নম্বর কোশ্চেন, যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদনের জন্য অধিক দক্ষতার প্রয়োজন হয় তখন সময়ভিত্তিক মজুরি প্রদান। দেখ, যদি মনে হয় তোমার কর্মক্ষেত্রে যেখানে কাজ হচ্ছে ওয়ার্ক প্লেসে যদি তোমার অধিক দক্ষতার প্রয়োজন হয় তখন তুমি কোন মেথডটাকে অ্যাপ্লাই করো? টাইম রেট নাকি পিস রেট? যদি অধিক দক্ষতার প্রয়োজন হয় টাইম রেট না পিস রেট? টাইম রেট। যে মজুরি প্রদানের পদ্ধতিতে কাজের সময় দৈর্ঘ্যকে গুরুত্ব দেওয়া হয় না, কাজের সময় মানে কাজের সময়ের দৈর্ঘ্যকে গুরুত্ব দেওয়া হয় না, সেক্ষেত্রে সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি, সেই পদ্ধতি হলো সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি। সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি কাকে বলে? সময় ভিত্তিক মজুরি প্রদান কাকে গুরুত্ব দেয়? সময়কে গুরুত্ব দেওয়া হয়।
এখানে বলছে সময়ের দৈর্ঘ্যকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ভুল দিয়েছে। টেলর বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনার জনক, ঠিক তো? টেলরকে কি বলে? এডওয়ার্ড টেলর হচ্ছে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক দিয়েছে। তার মানে একেরটা ঠিক, তিনেরটা ঠিক, দুয়েরটা ভুল। আর চারেরটা কি বলছে? মেরিকের গুণিতক মানে মেরিক মাল্টিপল পিসের সিস্টেমে 4টি মজুরি, 4টে করেছে না, 3টে করে, 3টে। তার মানে বুঝতে পারলি আনসার গুলো কি কি? একেরটা, তিনেরটা সত্য, আর দুয়েরটা, চারেরটা ভুল। 115টা। সময়ের ভিত্তিতে মজুরির পরিমাণ নির্ণয় করতে, সময়ের ভিত্তিতে মজুরির পরিমাণ নির্ণয় করতে ব্যয়িত সময় ও সময় ভিত্তিক মজুরির হার, ঠিক আছে, সময় ভিত্তিক মজুরির হার বিবেচনা করতে হয়। এবার সময়ের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে কি দরকার হয়? টাইম, বল দেখি, এমনি বল দেখি, টাইম রেট সিস্টেম মজুরি বের করার কি জন্য? টাইম টেকেন, কতটা সময় নিয়েছে, কিন্তু পিস রেট। টাইম টেকেন মানে কাজে ব্যয়িত সময়। কাজে ব্যয়িত সময়কে ইংরেজিতে বলা হয় টাইম, কতটা সময় তুমি নিয়েছো। কাজে ব্যয়িত সময় মানে কাজ করতে তুমি কতটা সময় ব্যয় করেছো, মানে কতটা সময় নিয়েছো, মানে টাইম টেকেন। আর এবং সময় ভিত্তিক মজুরির হার মানে টাইম রেট সিস্টেম, টাইম রেট পার আওয়ার, তাই না? তার মানে বুঝতে পারলি প্রথম পয়েন্টটা ঠিক বলেছি। পরিমাণের ভিত্তিতে মজুরির পরিমাণ নির্ণয় করতে কি লাগে? আচ্ছা বল, এই বাংলা তো, আমি ইংলিশটাকে ট্রান্সলেট মানে ইংলিশে বলে দিচ্ছি ব্যাপারটা। পরিমাণের ভিত্তিতে মজুরির পরিমাণ মানে কি বলতো? পিস রেট সিস্টেমে মজুরি বের করার ফর্মুলা কি ছিল? কতগুলো পিস করেছো ইনটু একটা পিসের দাম। তাহলে কি লাগে? কতগুলো পিস করেছে, দেখ এরকম বলেছে, উৎপাদনের পরিমাণ মানে কতগুলো পিস করেছে। কিন্তু এক একটা পিসের দাম কত? পিস রেট, পিস রেটকে বাংলায় কি বলে? একক প্রতি মজুরির হার। তার মানে কি 1, 2 দুটোই তো ঠিক লাগছে, হ্যাঁ কিনা? মূর্তি তৈরি করতে, আচ্ছা বল, তোকে যদি কেউ বলে মূর্তি তৈরি করতে কোন পদ্ধতি বেটার, টাইম নাকি পিস? টাইম রেট বেটার। মূর্তি তৈরি করার ক্ষেত্রে কাজের পরিমাণ ভিত্তিক মজুরি পদ্ধতি উপযুক্ত। তাহলে স্যার ভুল দিয়েছে, তিনেরটা ভুল দিয়েছে, তাই তো? চারেরটা, টেলরের পৃথিবীতে মজুরির পদ্ধতি 4 ধরনের। স্যার টেলরে ক ধরনের আছে? টেলরে তো 2 ধরনের, এটাও ভুল দিয়েছে। তাহলে বুঝতে পারলি আনসার গুলো? বিটটা হচ্ছে 115। 116তে চলে আয়। মেরিকের গুণিতক মানে মেরিক মাল্টিপল পিসের সিস্টেমে যদি 100% এর ওয়ার্কার যদি 100% এর বেশি এফিসিয়েন্সি দেখায়, তাহলে তাকে পিস রেট কত দেবে? 120%। 83% হলে নরমাল, 83 থেকে 100 হলে 110, আর 100 এর বেশি হলে 120%। তাহলে এখানে কি হবে? সে 20% অধিকারে মজুরি হয়। তাহলে স্যার একেরটা ঠিক আছে, একেরটা ঠিক আছে, দুয়েরটা কি বলছে? টেলরের পৃথকীকৃত পদ্ধতিতে কোন শ্রমিক নির্ধারিত উৎপাদন তুলনায় কম উৎপাদন করলে উচ্চ হারে মজুরি পাবে। দেখ তো এখানে ঠিক বলেছিল, ভালো করে পড়। টেলর কি বলেছে? টেলর কি বলেছিল? যদি যদি তুমি মানে মানে কি বলেছিলাম? টেলর কি বলেছিল? যদি এফিসিয়েন্সি লেভেল 100 বা তার বেশি হয় উচ্চ হয়, আর যদি তার কম হয় তখন নিম্ন হয়। এখানে কি হয়? টেলর পৃথকীকৃত পদ্ধতিতে কোন শ্রমিক নির্ধারিত উৎপাদনের তুলনায় কম উৎপাদন করে। নির্ধারিত মানে তোমাকে বলেছে এতগুলো করতে, তোকে 100টা করতে পারে, তুই 90টা করেছিস, তাহলে বেশি হারে করেছিস না কম হারে করেছিস? তাহলে তো তোকে কম হারে মজুরি দেবে। তাই এখানে বলেছে কম হারে মজুরি দেবে। কিন্তু এখানে কি দিয়েছে? ওরা কি লেখাটা ঠিক লিখেছে? স্যার উচ্চ হারে লিখে তো ভুল করেছে, এটা কম হারে হওয়া উচিত, মানে নিম্ন হারে হওয়া উচিত ছিল। মেরিকের গুণিতক হার কত? মানে মেরিক মাল্টিপল পিসের সিস্টেমে একজন শ্রমিকের দক্ষতার 83% বা তার কম হলেছে কি মজুরি পাবে? নর্মাল পিস রেট, নর্মাল পিস রেট পাবে। সে ওখানে লিখেছে সমহারে, সমহারে মানে নর্মাল পিস। তোমার তিনেরটা ঠিকই লাগছে, চারেরটা। টেলর ডিফারেন্সিয়াল পিসের কোন শ্রমিক নির্ধারিত উৎপাদনের তুলনায় বেশি উৎপাদন করলে ওকে যা করতে 100 করতে হবে তুই 110 করে দিবি, তাহলে কি বেশি করেছিস? তাহলে কি মজুরি দেবে তোকে? টেলর কি দেবে? উচ্চ হারে দেবে না নিম্ন হারে দেবে? উচ্চ হারে দেবে। ওরা লিখে নিম্ন হারে ভুল দিয়েছে। 117, মজুরি হলো উৎপাদন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মজুরি হলো উৎপাদন ব্যয়, সত্যি তো, সত্যি তো, উৎপাদন ব্যয় একটা গুরুত্বপূর্ণ উপাদানের জন্য সত্য। মোট উৎপাদন ব্যয়ের একটা বড় অংশ মজুরির জন্য হয়ে থাকে, এটাও ঠিক, এটাও ঠিক। মজুরি ব্যয়ের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, যা উৎপাদনের অন্য কোনো উপাদানে নেই। আর শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে মজুরি এক বিশেষ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, তাহলে 4টে পয়েন্টে ঠিক আছে, 117টা সব করাই ঠিক। 118, উৎপাদন বিভাগের মূল কাজ কি? পণ্য উৎপাদন করা। ঠিক আছে, উৎপাদন বিভাগের মূল কাজটা কি? মানে মেন কাজ পণ্য উৎপাদন করা, ঠিক। প্রকৌশল বিভাগের কাজ হলো প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিয়োগ করা। মানে প্রকৌশল, দেখ প্রকৌশল বিভাগ মানে মনে হচ্ছে ইংলিশে টেকনিক্যাল ডিপার্টমেন্ট। একটু বলে দিচ্ছি, প্রকৌশল মানে 118টা, তাই তো? 118টা। এই প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। প্রকৌশল মানে ইংরেজিতে কি বলছে? এই প্রকৌশলকে ইংরেজিতে বলা হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো বলছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে নাকি
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ কি লোক নিয়োগ করা, ওয়ার্কার নিয়োগ করা? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কি লোক নিয়োগ করে না? না না, এটা ভুল দিয়েছে। হাজিরা বিভাগ, ঠিক আছে, মানে অ্যাটেন্ডেন্স বিভাগের কাজ হলো শ্রমিকদের মজুরি প্রদানের হিসাব প্রস্তুত করা। তুই বল দেখি হাজিরা বিভাগ, অ্যাটেন্ডেন্স বিভাগের কাজ কি? কে কত ওয়েজেস পাবে সেটা দেখা। অ্যাটেন্ডেন্স বিভাগ এটা দেখে নাকি কে কতটা সময় অ্যাটেন্ড করলো কাজে সেটা দেখে? অ্যাটেন্ডেন্স দেখে। তাহলে এটাও তো ভুল, 2, 3 দুটোই ভুল। চারেরটা এটা পরিব্যয় হবে, ঠিক আছে, এটা পরিব্যয় ছিল, তাই না? পরিব্যয় ছিল তো, সেটা কি ছিল না, সেটা পরিব্যয়। পরিব্যয় হিসাব বিভাগের কাজ হলো মজুরি প্রদান সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশের তথ্য লিপিবদ্ধ করা। এটা ঠিক আছে। তাহলে বুঝতে পারলি অ্যান্সারটা কোনটা হবে? 118টা সিটটা হবে 1 আর 4 ঠিক, 2 আর 3 ভুল, 119। মজুরির যে অংশকে, ঠিক আছে, কোনো ব্যয় কেন্দ্র বা এককের সঙ্গে সরাসরি যুক্ত করা যায়, বলছে মজুরির যে অংশে কোনো ব্যয় কেন্দ্র বা এককের সঙ্গে সরাসরি যুক্ত করা যায় তাকে পরোক্ষ মজুরি বলে। ঠিক আছে, মজুরির যে অংশকে কোনো ব্যয় কেন্দ্র বা কোনো এককের সঙ্গে সরাসরি যুক্ত করে তাকে পরোক্ষ মজুরি বলে। ভুল, এটা হতে পারে না, পরোক্ষ মজুরি একে বলে না। মজুরির যে অংশকে কোনো ব্যয় কেন্দ্র বা এককের সঙ্গে সরাসরি যুক্ত করা যায় না, মজুরির যে অংশকে কোনো ব্যয় কেন্দ্র বা এককের সঙ্গে সরাসরি যুক্ত করা যায় তাকে প্রত্যক্ষ মজুরি বলে। এটাও ভুল, এটাও ঠিক নয়। মানে প্রত্যক্ষ মজুরি কি? প্রোডাকশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে প্রত্যক্ষ, প্রোডাকশনের সঙ্গে, উৎপাদনের সঙ্গে যারা সরাসরি যুক্ত। কারখানা পরিদর্শকের বেতনটা কি? প্রত্যক্ষ মজুরির উদাহরণ। কারখানা পরিদর্শকের বেতনটা কি জানিস? এটা প্রত্যক্ষ মজুরি পড়ো। কারখানা পরিদর্শক মানে সুপারভাইজ করে। তো যে শ্রমিক যন্ত্র চালনা করে তিনি কি বলছে, তার মজুরি পরোক্ষ মজুরির উদাহরণ। যে শ্রমিক যন্ত্র চালনা করে, তুই বল দেখি, একটু ভাব দেখি, যে ওয়ার্কার মেশিনটা চালাচ্ছে তাকে কি মজুরি দেবো? মজুরি না পরোক্ষ? প্রত্যক্ষ। যে ওয়ার্কার মেশিন চালাচ্ছে মানে সে সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। প্রত্যক্ষ মানে ডাইরেক্ট ওয়েজেস, যারা সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। সাপোজ ধর আমি তোকে বলছি, কি উদাহরণ দেবো বল, একটা উদাহরণ দেবো। ধর একটা ফ্যাক্টরিতে ধর পেন তৈরি হচ্ছে, পেন। তাহলে যে ওয়ার্কারটা মেশিনের মাধ্যমে পেনটা তৈরি করছে সেই তো মেন কাজটা করছে, তাহলে তাকে যে ওয়েজেস দেবো তাকে বলে ডাইরেক্ট। অর্থাৎ যে প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাকে যদি কোনো ওয়েজেস দেয় তাকে বলে ডাইরেক্ট প্রোডাকশনের সঙ্গে যুক্ত। তাহলে এখানে কি হবে? ওরা দিয়েছে পরোক্ষ মজুরি, না এটা প্রত্যক্ষ মজুরি। চারটেই ভুল আছে, ঠিক আছে, চারটেই ভুল আছে। আর পরিদর্শকের বেতনটার ইংলিশটা লিখে দিচ্ছি, সুপারভাইজারের কিছু, এই যে স্যালারি অফ দ্য ফ্যাক্টরি সুপারভাইজার। 120টা কি বলেছে? সঠিক পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করতে মজুরিকে প্রত্যক্ষ পরোক্ষ, ঠিক আছে। নর্মালি তোকে যদি কেউ বলে মজুরিকে কভাবে ভাগ করে, মজুরিকে ইংরেজি বলে ওয়েজেস। ওয়েজেস পরোক্ষ তো বলবে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ঠিক, মজুরিকে দুভাবে হয়, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, ঠিক দিয়েছে। সরাসরি উৎপাদনের কাজে যুক্ত এমন সব শ্রমিকদের যে মজুরি প্রদান করা হয় তাকে পরোক্ষ মজুরি বলে। আচ্ছা, সরাসরি উৎপাদনের কাজে যুক্ত, এই মাত্র বললাম যারা সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত তাদেরকে কি মজুরি দেওয়া হয়? ডাইরেক্ট ওয়েজেস। ওরা কি বলেছে? ইনডাইরেক্ট ওয়েজেস। এটা ভুল দিয়েছে। তার মানে একেরটা ঠিক, দুয়েরটা ভুল। ঠিক আছে তো, একেরটা ঠিক, দুয়েরটা ভুল। শ্রমিকদের কর্মদক্ষতা সরাসরি মজুরিকে প্রভাবিত করে থাকে। শ্রমিকদের কর্মদক্ষতা সত্য তো। তুমি তুমি ওয়ার্কার, তোমার যে কর্মদক্ষতা সেটা তোমার কাকে প্রভাবিত করে? মজুরিকে। তোমার যত ভালো কাজ করবে ভালো টাকা পাবে, যত খারাপ কাজ করবে খারাপ টাকা মানে কম পেমেন্ট হবে। পরোক্ষ মজুরি নির্ধারণে বেশ কয়েকটি গ্রহণযোগ্য পদ্ধতি রয়েছে। পরোক্ষ মজুরি নির্ধারণে বেশ কয়েকটি গ্রহণযোগ্য পদ্ধতি, না এরকম কোনো পরোক্ষ মজুরি নির্ধারণ করার জন্য দেখ প্রত্যক্ষ মজুরি নির্ধারণ করার পদ্ধতি আছে, পরোক্ষ মজুরি নির্ধারণ করার সেরকম কোনো পদ্ধতি হয় না। তাহলে বোঝা গেল অ্যান্সারটা কি হবে? 120টা বি হবে। 121 প্রত্যক্ষ মজুরি হলো উৎপাদনের মুখ্য ব্যয়। বল দেখি, উৎপাদনের মুখ্য ব্যয়, এই উৎপাদনের মুখ্য ব্যয়কে ইংরেজিতে কি বলে জানিস তো? প্রাইম কস্ট। মনে আছে প্রাইম কস্ট কত হয়? তিনটে ডাইরেক্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস। তার মানে বল প্রত্যক্ষ মজুরি ডাইরেক্ট ওয়েজেস, তাই তো? তাহলে ডাইরেক্ট ওয়েজেস উৎপাদনের মুখ্য ব্যয়। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। পরোক্ষ মজুরি হলো উৎপাদনের গৌণ ব্যয়। পরোক্ষ মজুরি, হ্যাঁ এটা গৌণ ব্যয়। গৌণ ব্যয় কাকে বলে? দেখ, যে ব্যয়টা
তোমার কোনো প্রোডাক্ট তৈরি করতে যে মানে দেখ, মুখ্য ব্যয় মানে তাকে প্রাইম কস্ট বলে, ঠিক আছে? মুখ্য ব্যয় মানে তাকে প্রাইম কস্ট বলে। গৌণ ব্যয় প্রাইম কস্ট নয়, ওটা পারে। আমরা কি শিখেছিলাম বল, মনে কর 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় প্রাইম কস্ট, মানে এটা মুখ্য ব্যয়। আর 3টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? ওভারহেড। ওভারহেড হচ্ছে গৌণ ব্যয়, মেন ব্যয়। তাহলে এটাও ঠিক দিয়েছে। প্রত্যক্ষ মজুরির উপর কোনরূপ নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, ঠিক আছে? প্রত্যক্ষ মজুরির উপর কোন রকম নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। এখানে ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? এটা ভুল দিয়েছে। আমি প্রত্যক্ষ মজুরির উপর কন্ট্রোল করতে পারি, আমি ডাইরেক্ট ওয়েজেসটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? ডাইরেক্ট ওয়েজকে কন্ট্রোল করতে পারি, অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। আর পরোক্ষ মজুরির উপর নিয়ন্ত্রণ করাই হলো ঠিক আছে প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য না, এটাও ঠিক নয়। 3 আর 4 ঠিক নয়। 1 আর 2 তো পুরো ঠিক, 3 আর 4 ঠিক নয়। 122, উৎপাদনের জন্য মূলত মানসিক শ্রমের প্রয়োজন হয়, যেটা প্রথমেই আজকে পড়ালাম। উৎপাদন করতে কোনো মানসিক শ্রম দরকার হয় না। মানসিক শ্রম মানে বুঝিস তো? মেন্টাল লেবার দরকার হয় না। কি দরকার? উৎপাদন করতে কি দরকার? মানসিক শ্রম দরকার নাকি কায়িক শ্রম দরকার? কায়িক শ্রম দরকার, মানসিক শ্রম দরকার হয় না, ঠিক আছে তো? তার মানে এটা ভুল। মনুষ্য শক্তি পরিকল্পনার অন্যতম প্রধান কাজ হলো মনুষ্য শক্তির প্রয়োজনীয়তা নির্ধারণ করা। ম্যান পাওয়ার প্ল্যানিং, ম্যান পাওয়ার প্ল্যানিং এর অন্যতম প্রধান কাজ হলো ম্যান পাওয়ারের প্রয়োজনীয়তা নির্ধারণ করা, ঠিক আছে তো? এটা ঠিক দিয়েছে, এটা ঠিক। সময় নিরীক্ষা বলতে একজন শ্রমিকের কাজ করা সামগ্রিক প্রক্রিয়াকে বিশেষভাবে পর্যবেক্ষণ করাকে বোঝায়। বলছে সময় নিরীক্ষা কাকে বলে? সময় নিরীক্ষা বলতে একজন শ্রমিকের কাজ করার সামগ্রিক প্রক্রিয়াকে বিশেষভাবে পর্যবেক্ষণ করাকে বোঝায়। 3 সময় নিরীক্ষা পড়েছিস তো বিজনেস স্টাডিজে? সময় নিরীক্ষা কাকে বলে? টাইম স্টাডি কাকে? কোনো একটা কাজ কমপ্লিট করতে কতটা সময় দরকার, ওটাকে সময় নিরীক্ষা। তো বলছে সময় নিরীক্ষা বলতে একজন শ্রমিকের কাজ করার সামগ্রিক প্রক্রিয়াকে বিষয়ে পর্যবেক্ষণ করাকে বোঝায় না, কাজ করা সামগ্রিক প্রক্রিয়া নয়। প্রতিষ্ঠানে শ্রমের চাহিদা নির্ধারণের জন্য সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা কৌশল দুটি অবলম্বন করা যেতে পারে। এটা ঠিক আছে, 4টা। তাহলে সিটটা হবে 123টা। উৎপাদনের সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি নির্বাচন করতে হলে গতি নিরীক্ষার সাহায্য নিতে হয়। উৎপাদনের সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি নির্বাচন করতে হলে গতি নিরীক্ষার সাহায্য নিতে হয়, 123টা বলেছে, ঠিক আছে? এটা সত্য। ইবি গিলব্রিথ, না এটা কি লেখা বল? ইবি, হ্যাঁ হ্যাঁ, ও বাবা, গিলক্রিস্ট কি করে হয়? ইবি গিলক্রিস্ট না, অন্য ভদ্রলোকটার নাম কি ছিল? গিলব্রিথ। মানে তুই যখন চ্যাপ্টার বইয়ের মধ্যে পড়বি ওখানে লেখা ছিল গিলব্রিথ বলে একটা কথা, একজন লোকের নাম নিয়ে গিলব্রিথ, কিন্তু এখানে কি দিয়ে? গিলক্রিস্ট। গিলক্রিস্ট আর ক্রিকেটার, ও আবার ওর নাম কি হবে? গিলক্রিস্ট। এটা গিলব্রিথ হবে, ঠিক আছে? ইবি গিলক্রিস্ট নামে একজন পরিবেশ বিশারদ, ঠিক আছে? পরিবেশ বিশারদ এই গতি নিরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন না, এটা গিলব্রিথ ছিল। ওটা গিলব্রিথ ছিল, এটা গিলক্রিস্ট বলেছে, আর ভুল দিয়েছে, এ ভুল দিয়ে দিয়েছে। না আমি ভাবছিলাম, হ্যাঁ বল। দিছে অপশন বলে দিয়েছে গিল, না হয়তো দেখ আমরা যে বইতে পড়েছি ওখানে কি দিছে? ইবি গিলব্রিথ, যে বইটাই বই দেখিয়েছে কোথায় লেখা ছিল ইবি গিলব্রিথ, লেখা ছিল, বইটাই লেখা ছিল, বইতে পড়েছিল। এটা মনে হচ্ছে না আগের চ্যাপ্টার দিয়ে দিতে বুঝতে। কোশ্চেন কোশ্চেন না আগের চ্যাপ্টার থেকে বলিস। এই আছে গতি আগের চ্যাপ্টার ছিল দেখ। ইবি গিলব্রিথ নামে একজন ব্যবস্থাপনা বিশারদ গতি নিরীক্ষা আবিষ্কার করে। তাহলে গতি নিরীক্ষা আবিষ্কার করে কে? এই দেখ, গতি নিরীক্ষা আবিষ্কার করে কে? ইবি গিলব্রিথ মানে একজন ব্যবস্থাপনা, পরিবেশ বিশারদ, পরিবেশ নয়, ব্যবস্থাপনা বিশারদ। তাহলে কিন্তু এটা কোন চ্যাপ্টার করছে? এই চ্যাপ্টার না আগের চ্যাপ্টার করছে, এর মধ্যে কিন্তু দিয়েছে, ঠিক আছে তো? বাট ঠিক আছে, বলে দিলাম এটা ভুল দিয়েছে। অনেকেই গতি নিরীক্ষাকে পদ্ধতি নিরীক্ষা বলেও চিহ্নিত করে থাকেন, গতি নিরীক্ষাকে অনেকে পদ্ধতি নিরীক্ষা বলেও চিহ্নিত করে থাকেন, ঠিক আছে তো? 3 নম্বরটা এটা সত্য, গতি নিরীক্ষাকে পদ্ধতি নিরীক্ষা বলে অনেকে। এই যে এই কোশ্চেনটা 123 নম্বর কোশ্চেন কিন্তু আগের চ্যাপ্টারের কোশ্চেন, হ্যাঁ? এই কোশ্চেনটা কিন্তু আগের চ্যাপ্টারের কোশ্চেন, 123 নম্বর কোশ্চেন আগের চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে দিয়েছেন, কিছু করার নেই।
পরীক্ষা হলে দিতেই পারে, তুই যে কোনো চ্যাপ্টার কোশ্চেন দিতে। এইখানে আগের চ্যাপ্টার কোশ্চেন এখানে ঢুকিয়ে দিয়েছে। গতি নিরীক্ষা পদ্ধতি অবলম্বন করা হলে কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশেষ কিছু সুবিধা ভোগ করে? ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। এটা তাহলে 123-এর অ্যান্সারটা কি হবে? শুধু 2 নম্বরটাই মিথ্যার, বাকি 3টেই সত্য। মানে 1, 3, 4 সত্য, মানে বি হবে অ্যান্সার। 124। এবার না সবই দেখছি আগের চ্যাপ্টারের কোশ্চেন, এগুলো সব 124-এর আগের চ্যাপ্টারের কোশ্চেন। গতি নিরীক্ষা, সময় নিরীক্ষা, পদ্ধতি নিরীক্ষা, এগুলো সব আগের চ্যাপ্টারের কোশ্চেন, চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে। তারপর একটা ছিল না হাজিরা খাতা, মনে পড়ে হাজিরা খাতা, ওটাও আগের চ্যাপ্টারের কোশ্চেন ছিল। মনুষ্য শক্তি পরিবহন, ম্যান পাওয়ার প্ল্যান, ওটাও আগের চ্যাপ্টারের কোশ্চেন ছিল, ওগুলো আগের চ্যাপ্টারের। এরপরে যখন পড়বো ওই চ্যাপ্টার ওই কোশ্চেন গুলো ওখানে পড়বো। এই চ্যাপ্টারটা বেসিক্যালি অঙ্কের চ্যাপ্টার, এটা থিওরি না। এই থিওরি যেগুলো আছে সব আগের চ্যাপ্টার। এই চ্যাপ্টার মেইনলি কি পড়বি? ওই টাইম রেট, পিস রেট, এটাই আছে। আর কি আছে বল, হেলসে কি হেলস তো 4th সেমিস্টারে আছে তোর টেলর আর মেন, এই চ্যাপ্টার এটাই আছে। বলছে গতি নিরীক্ষার উপর ভিত্তি করে সময় নিরীক্ষার কাজটি করতে হয়। গতি নিরীক্ষার উপর ভিত্তি করে সময় নিরীক্ষা করতে হয়, ঠিক। সময় নিরীক্ষার মূল উদ্দেশ্য হলো কোনো একটি কাজ সম্পন্ন করতে হলে ঠিক কত সময় লাগবে, এই দেখ, এটাই আমি তোকে বলছিলাম। আমরা বললাম না সময় নিরীক্ষা বলে কোনো একটা কাজ করতে কতটা সময় লাগছে, সময় নিরীক্ষা করে। আর এটা কোথায় পড়েছিলি মনে পড়ে? বিজনেস স্টাডিজে 2nd চ্যাপ্টারে পড়েছিলাম না? প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, টেলরের যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট একটা পয়েন্ট ছিল, মনে করার চেষ্টা কর। ওই প্রিন্সিপাল বৈজ্ঞানিক অবস্থানের কৌশলগুলো বলছিল, একটা সময় নিরীক্ষা একটা পয়েন্ট ছিল, গতি নিরীক্ষা পয়েন্ট ছিল, পদ্ধতি নিরীক্ষা পয়েন্ট ছিল, এই পয়েন্টগুলো এখানে বলছে। গতি নিরীক্ষা এবং সময় নিরীক্ষাকে সামগ্রিকভাবে কাজের নিরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়, ঠিক। গতি নিরীক্ষাকে অনেকেই পদ্ধতি নিরীক্ষা হিসেবে আখ্যা দেয়, এটাও ঠিক। সব কটা ঠিক, এরটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 100, এটাও আগের চ্যাপ্টারের কোশ্চেন লাগছে। শ্রমিকের কাজের যাবতীয় তথ্য রক্ষণাবেক্ষণের যে বিধিবদ্ধ প্রয়োজনীয়তা আছে তা সময় লিখনের মাধ্যমেই অনেকটা পূরণ করা যায়, ঠিক। এটা ঠিক। শ্রমিকদের মজুরির হিসাব তৈরি করতে যে যে তথ্যের প্রয়োজন হয় তা সময় আরক্ষণের নথি হিসেবে নথি থেকে পাওয়া যায়, এটা ঠিক নয়। শ্রমিকদের মজুরির হিসাব তৈরি করতে যে যে তথ্যের প্রয়োজন হয় এটা সময় আরক্ষণ থেকে পাওয়া যায় না, সময় আরক্ষণের নথি থেকে পাওয়া যায় না। এবার কোথা থেকে পাওয়া যায়, এটা আমরা আগের চ্যাপ্টারে ওখানে বলবো যে শ্রমিকদের মজুরি হিসাব তৈরি করতে যেই ডকুমেন্ট গুলো দরকার সেটা ওই একটা বললাম টাইম কিপিং আর টাইম বুকিং, ঠিক আছে, ওটা বলবো। একটা সময় লিখন আর একটা সময় আরক্ষণ, তাহলে কত পাওয়া যায়? সময় লিখন থেকে পাওয়া যায়, সময় লিখন থেকে পাওয়া যায়, এটা আরক্ষণ বলেছে। যথাযথভাবে সময় লিখন কারখানার শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে, এটা ঠিক। হাজিরার খাতা, হাজিরার খাতা পদ্ধতি এবার আমরা পড়বো, এটা তো আগের চ্যাপ্টারে পড়বো, জানিস তো, যে তোর একটা হয় হাজিরার খাতা হয়, পড়বো পরের চ্যাপ্টার, আগের চ্যাপ্টার যখন পড়বো ডিটেলস একটা চার্ট দিয়ে দেবো কি হয়, ঠিক আছে। হাজিরার খাতা পদ্ধতি পদ্ধতি সময় আরক্ষণের অন্যতম একটা পদ্ধতি, ঠিক আছে। সময় আরক্ষণ অন্যতম একটা পদ্ধতি, হাজিরা খাতা না, ভুল। এই কিছু কিছু কোশ্চেন না, এই কিছু কোশ্চেন তো একটু ডাউট তৈরি, কেন বলতো আগের চ্যাপ্টার পড়া নেই। আগের চ্যাপ্টার পড়া থাকলে এগুলো খুব ইজি লাগে, আগের চ্যাপ্টারে এই কোশ্চেন গুলো সব আছে। তারপর বলছে সময় লিখন সবচেয়ে পুরনো পদ্ধতি হয় সময়, আচ্ছা সময় লিখনের সবচেয়ে পুরনো পদ্ধতি হাজিরা খাতা, দেখেছিস? এবার তুই দেখ, বুঝতে পারবি। এখানে কি লিখেছিল? হাজিরা খাতা পদ্ধতি সময় আরক্ষণের পদ্ধতি, কিন্তু অ্যাকচুয়ালি হাজিরা খাতা পদ্ধতি কার পদ্ধতি? সময় আরক্ষণ, সময় লিখনের পদ্ধতি। কি বললাম বুঝতে পারলি তো? সময় লিখনের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে হাজিরা খাতা একটা, ঠিক আছে, হাজিরা খাতা একটা। তো বলছে সময় লিখনের সবচেয়ে পুরোনো পদ্ধতি কি? হাজিরা খাতা। তাহলে বুঝতে পারলি কেন আগেরটা ওটা মিথ্যা হয়েছিল, বুঝতে পারলি। সময় লিখনের সবচেয়ে আধুনিক পদ্ধতি বায়োমেট্রিক নাম শুনেছিস? বায়োমেট্রিক এগুলো সব পড়বি আগের চ্যাপ্টারে, এগুলো ঠিক আছে। বায়োমেট্রিক পদ্ধতি যথেষ্ট জটিল এবং সময়ও প্রচুর লাগে, ঠিক আছে। আচ্ছা তোর কি মনে হয় বায়োমেট্রিক পদ্ধতি খুব জটিল আর সময় প্রচুর লাগে? বায়োমেট্রিক বুঝিস তো? বায়োমেট্রিক পদ্ধতি এমন একটা পদ্ধতি, এটা খুব সহজ পদ্ধতি। এবার এখানে খুব একটা সময় লাগবে না বায়োমেট্রিক পদ্ধতি। দেখ হাজিরা খাতা কি হয় জানিস? ওয়ার্কার আসলো, ফ্যাক্টরিকেটে আসলো, নাম, অ্যাটেন্ডেন্স, বুঝতে পারলি তো? তারপর যিনি সাইন করতে হবে সাইন করতে না পারলে টিক ছাড়বে, সময় লাগলো। বায়োমেট্রিক পদ্ধতি কি জানিস তো? গেটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে গেল, সবকিছু হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব এন্ট্রি হয়ে গেল, কিচ্ছু করতে হলো না। দেখুন কোনটা সহজ? বায়োমেট্রিক সব কোম্পানি করতে পারে না। এটা করতে কি লাগে? প্রচুর টাকা পয়সা লাগে। এখন তুই বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে
জানিস অনেক বড় বড় কোম্পানিতে কি হয় জানিস তো? বড় বড় কোম্পানিতে আমি বললাম যে আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে তুমি যে কাজ করো তোমার কে হিসাবে তুমি কখন ঢুকছো বেরোচ্ছো? বলছি কিচ্ছু কাউকে হিসাব রাখতে হবে না, কেউ বসে থাকেন হিসাব রাখার জন্য। যখন ঢুকবো একটা কার্ড দিয়েছে, কার্ড পাঁচ করে, বুঝতে পারছি, কার্ড দিয়ে ঢুকতে পারবো। এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল বড় বড় কোম্পানি গুলো। তাহলে তোকে যদি বলে বায়োমেট্রিক পদ্ধতি জটিল নাকি সহজ? সহজ এবং সময় কম লাগে, তো টাকা প্রচুর লাগে, টাকা প্রচুর লাগে। যেখানে টাকার কথা বলে। ৩ নম্বর পয়েন্টটা কি বললাম? এটা সত্য। ৪ নম্বর, যে সকল কারখানা আয়তন ছোট। আচ্ছা বল, তুই বল। আজকে তোর একটা ছোট্ট একটা বিজনেস খুলেছিস, ছোট্ট একটা বিজনেস খুলেছিস। তুই সেখানে বায়োমেট্রিক চালু করবি? চালু করবি? কোনদিন চালু করবি? কখন চালু করবি? তোর ব্যবসা যখন বিশাল বড়, তখন বায়োমেট্রিক। বলছি যে সকল কারখানার আয়তন ছোট সেখানে কি দরকার? হাজিরা খাতা দরকার নাকি বায়োমেট্রিক দরকার? এই যে লিখে দিই, হাতে কলমে হাজিরা খাতা। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তার মানে এটাও ঠিক। চারেরটা কি বলেছে? যে সকল কারখানার আয়তন ছোট সেসব ক্ষেত্রে হাতে কলমে হাজিরা পদে উপযুক্ত নয় বলেছে। উপযুক্ত নয় নাকি উপযুক্ত? উপযুক্ত। তার মানে চারেরটা কি বলছে? চারেরটা ভুল। চারটা ভুল আর এক দুই সত্য। ১ আর ২ সত্য, ৩ আর ৪ ভুল। তাই এই যে আমি যা লিখলাম লাস্ট ২০-৩০টা কোশ্চেন যে পড়ছি এগুলো সব কিন্তু আগের চ্যাপ্টারের, সব আগের চ্যাপ্টারের কোশ্চেন। এগুলো সব আগের চ্যাপ্টারের কোশ্চেন। যাক, আগের চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আইডিয়া হয়ে যাচ্ছে। এমসিকিউ পড়ে কিন্তু আগের চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া হয়ে যাচ্ছে। এইগুলোই আছে এমসিকিউ হচ্ছে। সময় আরক্ষণ পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধকরণের জন্য কাজের বিবরণী কিংবা সময় বিবরণী রাখতে হয়। বলছে সময় আরক্ষণ পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধকরণের জন্য কাজের বিবরণী কিংবা সময় বিবরণী রাখতে হয়। হাজিরা অফিসে বা হাজিরার কাজে নিযুক্ত ব্যক্তিরা সময় লিখনের কাজ করেন। সময় লিখনের কাজ কারা করে কোম্পানিতে? সময় লিখনের কাজ কারা করে? বুঝতে পারলি? সময় লিখনের কাজ কারা করে? বলছে হাজিরা অফিসে বা হাজিরা কাজে নিযুক্ত ব্যক্তিরা। হাজিরার কাজে হাজিরার কাজে মানে দেখ, এই অ্যাটেন্ডেন্স এর কাজ যারা করে তারাই তো এই কাজটা করবে। সময় লিখনের কাজ কারা করে? যারা হাজিরার কাজটা তারাই তো করবে। ঠিকই আছে। সময় আরক্ষণের জন্য সেই অর্থে কোনো যান্ত্রিক পদ্ধতির সহায়তা নেওয়া হয় না। ঠিক আছে? হ্যাঁ, সময় আরক্ষণের জন্য কোনো যান্ত্রিক পদ্ধতির সহায়তা নেওয়া হয় না। এটাও ঠিক আছে। সময় আরক্ষণ সময় লিখনের তুলনায় সময় আরক্ষণ সময় লিখনের তুলনায় বেশি হতে পারে না। সময় লিখন বেশি হয়। এই যে আমি আগে একদিন করালাম না? আইডিয়াল টাইম বের করার ফর্মুলা কি ছিল? একটা টাইম কিপিং মাইনাস বুকিং এটা ছিল না? কিপিং মাইনাস বুকিং। তো ওটাই আরকি। সময় আরক্ষণ সময় লিখনের তুলনায় বেশি হতে পারে না। তাহলে এটার অ্যান্সার না সি-টা হবে। এর পরের চ্যাপ্টারটা যখন পড়বো না আমরা ওগুলো পড়বো, সময় লিখন কাকে বলে, সময় আরক্ষণ কাকে বলে, তাহলে আরো ব্যাপারটা এই এমসিকিউ সম্পর্কে আরো বুঝতে সুবিধা হবে। সময় লিখন সময় লিখন বলতে প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধকরণের প্রক্রিয়া। সময় লিখন কি? সময় লিখন জিনিসটা কি? পড়ে নে, একবার পড়ে নে সময় লিখন জিনিসটা কাকে বলে। সময় লিখন হচ্ছে এমন একটা জিনিস, প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধ করা। আমার কোম্পানিতে কত ওয়ার্কার কাজ এসছে, ওর যে ঠিক আছে? ওর কাজের ওর হাজিরার সময়টা লিপিবদ্ধ। ঠিক আছে? হাজিরার সময়। তারপর কারখানায় শ্রমিকদের হাজিরার বিষয়ে শৃঙ্খলা আনার বিষয়ে সময় লিখন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। প্রত্যক্ষ ব্যয় নির্ধারণে সময় লিখনের কোনো ভূমিকা নেই। প্রত্যক্ষ ব্যয় নির্ধারণে সময় লিখনের কোনো ভূমিকা নেই। সময় আরক্ষণ না করে উৎপাদনের প্রত্যক্ষ ব্যয় নির্ধারণ করা যায় না। এটাও ঠিক। ৪ টেই ঠিক আছে। ১২৯, সময় লিখন ও সময় আরক্ষণের পার্থক্যকে অলস সময় হিসেবে বিবেচনা করা যেতে পারে। কি বললাম? সময় লিখন ও সময় আরক্ষণের পার্থক্য কি? এই যে কিছুক্ষণ আগে বললাম না? এই কিছুক্ষণ আগে বললাম, আগে এই চ্যাপ্টারেই ছিল। টাইম কিপিং আর টাইম বুকিং। কিপিং আর বুকিং এর মধ্যে পার্থক্যকে বলা হয় অলস সময়। তাহলে কিপিং আর বুকিং মানে লিখন আর আরক্ষণ। লিখন আর আরক্ষণের পার্থক্য বলা অলস সময়, এটা সত্য দিয়েছে। অলস সময় অপরিহার্য নয়, চাইলেই তা এড়িয়ে যেতে পারিস। আচ্ছা, তুই অলস সময় এড়িয়ে যেতে পারিস? অলস সময় মানে আইডিয়াল টাইম। তুই অলস সময় চাইলেও এড়াতে পারবি না। অলস সময় হবেই হবে। তুই যতই চেষ্টা কর অলস সময়কে তুই আটকাতে পারবি না। অলস সময় হবেই হবে। ঠিক আছে? তো স্যার আমি অলস সময় এড়িয়ে যেতে, কি করে এড়াবি? কোম্পানিতে ওয়ার্কাররা কাজে এসছে, ওদের ২ থেকে ২.৫ ঘন্টা বেশি ধরে এড়াতে পারবি? এটা এড়াতে পারবি না, এটা হবেই হবে বাচ্চা। এটা হবেই অলস সময়। অলস সময় হলো অলস সময় হলো উৎপাদনের সেই সময়
যে সময়ের জন্য শ্রমিকদের মজুরি প্রদান করা হয় না। আচ্ছা, অলস সময়ের জন্য, আচ্ছা বল, 2টো থেকে 2:30টা অবধি ওদের টিফিন টাইম দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই 2টো থেকে 2:30টা অবধি টিফিন করলাম 0.5 ঘন্টা, বলে তুমি 0.5 ঘন্টা টিফিন করে তোমাকে মাইনা দেবো, এই সময়টা পেমেন্ট করবো। এটা হয় কখনো? হবে না। তার মানে কি অলস সময় সেই সময় যে সময়ের জন্য শ্রমিকদের মজুরি প্রদান করে, এটা ভুল। স্যার 3-এরটাও তো ভুল দিয়েছে। 4-এরটা, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেও স্বাভাবিক অলস সময় এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তুই যতই ব্যবস্থা নে না কেন, এটা তো এগোতে পারে, এটা হবেই হবে স্বাভাবিক অলস সময়, ঠিক আছে? তাহলে 4-এরটা ঠিক আছে। 130 আর 10টা কোন? চারটা কোন? এই তো সিটটা। উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কারণে যে অলস সময় সৃষ্টি হয় তা অর্থনৈতিক কারণ। হ্যাঁ, এখানে অলস সময়ের বিভিন্ন কারণ আছে। এটা হচ্ছে আমরা আগের চ্যাপ্টারে পড়বো। আগের চ্যাপ্টারে পড়বো অলস সময়ের না। অলস সময় দেখ, যখন পড়বি না, অলস সময় 2 রকমের হয় দেখ। স্বাভাবিক অলস সময় হয়, আবার অস্বাভাবিক অলস সময়। একটা নরমাল আইডিয়াল টাইম হয়, একটা অ্যাবনরমাল আইডিয়াল টাইম। ঠিক আছে? এর বিভিন্ন কারণগুলো পড়বি। স্টার পয়েন্ট গুলো দিয়েছি। উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি মানে মানে তুই যে প্রোডাকশন করছিস না, সেখানে অনেক মেশিন থাকে। মেশিনগুলোকে কি করতে হয়? মেইনটেন্যান্স করতে হয়। এই মেইনটেন্যান্স করার জন্য যে অলস সময় সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক কারণ বলে। না, এটা অর্থনৈতিক কারণ নয়। অর্থনৈতিক কারণ আমি পড়বো যখন, দেখ এখন আমি অর্থনৈতিক কারণে এক্সাম্পল দিচ্ছি না, কারণ আমি যখন এই চ্যাপ্টারটা পড়বো ডিটেইলসেই করতে হবে অলস সময়। ঠিক আছে? ডিটেইলসে পড়বো, ঠিক আছে? এটা অর্থনৈতিক কারণের মধ্যে পড়ে না, ঠিক আছে? আচ্ছা, পণ্যের চাহিদা কমে যাওয়ায়, ঠিক আছে তো? উৎপাদন কমিয়ে দেওয়ার জন্য যে অলস সময়, এটা উৎপাদন সংক্রান্ত কারণ না, এটা উৎপাদন সংক্রান্ত কারণ না। এটা উৎপাদন সংক্রান্ত কারণ না। তখন এখানে কিন্তু ওখানে পড়বি অলস সময়ের বিভিন্ন কারণ, একটা অর্থনৈতিক কারণ পড়বি, তারপর তুই উৎপাদন সংক্রান্ত কারণ পড়বি, সব পড়বি। তাহলে এটা কিন্তু দেখ, পণ্যের চাহিদা কমে গেছে, তার জন্য তুই উৎপাদন কমিয়ে দিবি। যে অলস সময় সৃষ্টি হলো, এটা উৎপাদন সংক্রান্ত কারণের সাথে পড়ে, ঠিক আছে? উৎপাদন সংক্রান্ত কারণে যে অলস সময় সৃষ্টি হয় তা হলো মূলত স্বাভাবিক কারণ না। মূলত স্বাভাবিক কারণ না। অর্থনৈতিক কারণে যে অলস সময় সৃষ্টি হয় তা হলো মূলত স্বাভাবিক কারণ না। এগুলো একটাও কারণ না, স্বাভাবিক কারণ না। এগুলো সব অস্বাভাবিক কারণ। ঠিক আছে? তো মানে এখানে পুরো 10টার মতন কোশ্চেন আগের চ্যাপ্টারে কোশ্চেন পেয়েছিস। 131 বিবৃতি, আর বিবৃতি এ দিয়েছে, বিবৃতি বি দিয়েছে। দেখ ওই যে সেই কোশ্চেন, কন্ট্রাডিক্ট আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে তো? যেখানে বারবার সমস্যা হয়, ঠিক আছে তো? টেলরের পৃথকীকৃত মজুরির হার পদ্ধতিতে, ঠিক আছে, টেলরের পৃথকীকৃত মজুরির হার পদ্ধতিতে অদক্ষ শ্রমিকরা শাস্তির সম্মুখীন হন। ঠিক না ভুল? হ্যাঁ, এটা ঠিক দিয়েছিল, তাই তো? এটা কি দেখ, টেলর তো তাই বলেছিল। মেরিকের গুণিতক মজুরির পদ্ধতিতে অদক্ষ শ্রমিককে শাস্তি দেওয়ার কোনো সংস্থান নেই। এটা কি হলো বল? উল্টো বিপরীত ধর্মী, তাই তো? বিপরীত ধর্মী। টেলর যা বলেছে, মেরিক তো তার মেরিকের, মানে দেখ এখানে এখানে বিপরীত ধর্মী বলেছে। বিপরীত ধর্মী কারণ টেলর যে কথাটা বলেছে, মেরিক তো তার উল্টো করেছে, তা কন্ট্রাডিক্ট করছে, তাই তো? তাহলে এটা ফার্স্টের অ্যান্সার হবে। 132 বিবৃতি। তো যেই কোশ্চেনে দেবেন এই টাইপের কোশ্চেন গুলোর জন্য না, যে টপিকটা দেবে সেই টপিক ভালো করে নলেজ ক্লিয়ার থাকে না, তাহলে তুই অ্যান্সার বের করে ফেলতে পারবি। টপিক জানা না থাকলে কিন্তু তখন তো রান্তামি চলে আসে। 132 বিবৃতি কি বলে? শ্রমিকদের মজুরিকে দুভাবে ভাগ করে, প্রত্যক্ষ পরোক্ষ। আচ্ছা, শ্রমিকরা মূলত প্রত্যক্ষ মজুরির উপর ভিত্তি করে, ঠিক আছে, উৎসাহ ভাতা বোনাস পেয়ে থাকে। আচ্ছা দেখ, দুটো বিবৃতি সত্য, এখানে করে বললি, বলছে মজুরিকে দুভাবে করে, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ। এইবার বলছে শ্রমিকরা যে প্রত্যক্ষ মজুরির উপর বেস করেই কিন্তু এই উৎসাহ ভাতা, মানে কি বলতো, বিভিন্ন ভাতা, অ্যালাউন্সেস পায়, ঠিক আছে? অ্যালাউন্সেস পায়, বোনাস পায়। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে পায়? ওদের ওয়েজেস, প্রত্যক্ষ মজুরির উপর ভিত্তি। তার মানে এটা কিন্তু বিপরীত ধর্মী নয়। দেখ ওটাও প্রত্যক্ষ মজুরি বিপরীত ধর্মী নয়, ঠিক আছে? এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি বলছে, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ বলছে। বিবৃতি এর কারণ দেখ, ভালো করে বুঝিস কিন্তু, তাহলে বুঝতে পারবে মজুরি কিন্তু প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ। প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, একটা বলেছে। এবার বলছে শ্রমিকরা প্রত্যক্ষ মজুরির উপর ভিত্তি করে, মানে প্রত্যক্ষ মজুরিকেই বলছে, কি কি পায়? উৎসাহ ভাতা, বোনাস পেয়ে থাকে, এটা ঠিক আছে। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। 133 শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয়
শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় তা ভিন্ন ভিন্ন শিল্পের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। বল দেখি, আজকে ওয়ার্কাররা ও একটা কোম্পানিতে মানে একটা জিনিস পেন তৈরি করার জন্য যে পারিশ্রমিক পাবে, ফোন তৈরি করার জন্য সেই পারিশ্রমিক পাবে। ব্যাপারটা বল, এক একটা কাজে এক এক রকম পারিশ্রমিক পাবে, মানে সব কাজে এক পারিশ্রমিক হয় না, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে যদি তাই হতো তাহলে সবাই বুঝতে পারছিস তো, পেন তৈরি করতে যেই তোর লেবার দিতে হবে, ফোন তৈরি করতে সেই লেবার হবে, এসি তৈরি করতে সেই লেবার হবে, তাহলে এক একটা জিনিস প্রোডাক্টের উপর এক একটা জিনিস তৈরি করতে এক এক রকমের পারে। তাহলে এটারও ঠিকই লাগলো, বিবৃতি ঠিক। বিবৃতি বি কি বলছে, বলে পারিশ্রমিক নির্ধারণ ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক বৈষম্যের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এর সঙ্গে তো এর লাইনে দেখ এখানে বলছে পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক বৈষম্য বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। বলছি বিবৃতি বিবৃতি এ দেখতে পারলি তো, বিবৃতি এ তো দেখতে পারলি, তা বিবৃতি বিটা কি? এটা তো তোর কাছে ব্যাপারটা দেখ, এটা তো কারণ লাগছেই না, সবচেয়ে বড় কথা এটা তো মিথ্যা। পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক বৈষম্যের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। অঞ্চল ভিত্তিক বৈষম্যের বিষয়টিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, অঞ্চল ভিত্তিক বৈষম্যকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। 134 বলছে মালিক এবং শ্রমিক কোনো এক পক্ষ অসন্তুষ্ট রেখে কখনোই সুষ্ঠু মজুরি প্রদানের ব্যবস্থা করে ওঠে না। মালিক এবং শ্রমিককে এক পক্ষকে অসন্তুষ্ট রেখে মানে একজনকে দুজনকে বলছে মালিক এবং কর্মচারী এদের দুজনের মধ্যে একজনকে অসন্তুষ্ট রেখে কখনোই সুষ্ঠু মজুরি ব্যবস্থা, সুষ্ঠু মজুরি তখনই করে উঠবে যখন দুজনের মধ্যে দুজন সন্তুষ্ট। তার মানে এখানে বিবৃতি তো বুঝতে পারলি। আচ্ছা, প্রথম বিবৃতি। সেকেন্ড বিবৃতি বলছে প্রত্যেক শ্রমিক যেন ন্যূনতম মজুরি পায়, ঠিক আছে তো? তার নিশ্চয়তা দেওয়া সুষ্ঠু মজুরি প্রদান ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। দুটো বিবৃতি সত্য, কিন্তু দেখতে হবে দুটো কি বিপরীত ধর্মী। দেখ তো দুটো কি বিপরীত ধর্মী, আগে দেখ না দুটো, যখন দুটো সত্য হলো তুই দেখতে হবে এটা কি বিপরীত ধর্মী নাকি স্বাধীন বাক্য। দেখ তো, ভাব বিপরীত ধর্মী কি, আগে দেখে নে বিপরীত ধর্মী। এখানেও বিবৃতি এতেও সুষ্ঠু মজুরির কথা বলেছে, বিবৃতি বিতেও সুষ্ঠু মজুরির কথা বলেছে, দুটোই সুষ্ঠু, মানে আলাদা করে একই কথা বলছে। বিপরীত ধর্মী কি এটা? এটা কি বিপরীত ধর্মী? না, বিপরীত ধর্মী কিন্তু নয়। বিপরীত ধর্মী মানে স্বাধীন বাক্য, বোঝার চেষ্টা কর। দেখ বিবৃতি এও সুষ্ঠু মজুরি নিয়ে আলোচনা করেছে, বিবৃতি বিও সুষ্ঠু মজুরি নিয়ে, দুটোই সুষ্ঠু মজুরি নিয়ে আলোচনা করেছে, তাহলে বিপরীত কি করে হচ্ছে? বিপরীত তো হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে? স্বাধীন বাক্য। আচ্ছা, তারপরটা কি বলতো, 135 ওটা কি ছিল, কি ভিত্তিক? সময় ভিত্তিক না? সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতিতে একজন শ্রমিক কারখানায় কতটা সময় কাজ করছে তা বিবেচনা করা হয়। সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতিতে একজন শ্রমিক কতটা কাজ করছে, ঠিক লাগছে তো লাইনটা? বল ঠিক লাগছে তো লাইনটা? সময় ভিত্তিক মজুরি কাকে বলে? সময় ভিত্তিক মজুরি মানে এমন একটা মজুরি প্রদান পদ্ধতি যে শ্রমিক কতটা সময় কোম্পানিতে কাজ করছে, ঠিকই তো লাগছে। পরিমাণ ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতিতে একজন শ্রমিক কি পরিমাণ কাজ করছে, মানে কি পরিমাণ কাজ করছে তা বিবেচনা করা হয়। তাহলে বল এটা কি হতে পারে স্যার? দুটোই সত্য, কিন্তু কি এটা কি বিপরীত ধর্মী নাকি তোর বিপরীত ধর্মী নাকি এটা স্বাধীন বাক্য? বিপরীত ধর্মী। প্রথমটা সময়, একটা সময় ভিত্তিক বলেছে আর একটা পরিমাণ ভিত্তিক, তাহলে কি হলো? এটা বিপরীত হলো তো। ব্যাপারটা বুঝলে বিপরীত কেন হলো? এবার একটু আইডিয়া করতো এই কোনগুলো কি বিপরীত আর কোনগুলো, একটা আইডিয়া করতো বিপরীত গুলো কোনগুলো হয় আর স্বাধীন বাক্য কোনগুলো হয়। যেগুলো একই কথা বলে ওগুলো সব। বলছে সময় ভিত্তিক মজুরি প্রদানের পদ্ধতি শিল্পে সুসম্পর্ক গড়ে তুলতে, ঠিক আছে, বিশেষভাবে সাহায্য করে। সময় শিল্পে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, মানে বলছে টাইম রেট সিস্টেম, যদি তোর কোম্পানি টাইম রেট সিস্টেম চালু থাকে না, তোর শিল্পে মানে ইন্ডাস্ট্রিতে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। এই যেমন এই যে মাটি পুতুল তৈরি করা হয়, এটার জন্য কোন পদ্ধতি? এটা সময় ভিত্তিক। তাহলে এর জন্য তো মানে কি বলবো, এটাকে কি বলে, হস্তশিল্পের উন্নতি হয়, এই জন্য হস্তশিল্পের উন্নতি হচ্ছে। নেক্সট বিবৃতি কি বলেছে, সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি শ্রমিক সংগঠনের কাছে অধিক গ্রহণযোগ্য, ঠিক আছে, কেন? এটা ট্রেড ইউনিয়ন তো এটাকে পছন্দ করে, ট্রেড ইউনিয়ন এটাই পছন্দ করে, কারণ এই পদ্ধতি কি বলেছে, এই পদ্ধতি অনেকের মধ্যে
না, কি লিখেছে এই পদ্ধতি? শ্রমিকদের মধ্যে শ্রমিকদের মধ্যে আচ্ছা, শ্রমিকদের মতে, এই পদ্ধতি শ্রমিকদের মধ্যে ঐক্য। দুটোই ঠিক আছে, দুটোই ঠিক আছে, হ্যাঁ, কোনো ভুল নেই কিন্তু। বিবৃতি এও সত্য আর বিবৃতি বিও সত্য, দুটোই সত্য দিয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে বিবৃতি অ্যান্সার বলছে কি বলতো, বিবৃতি বিটা হচ্ছে বিবৃতি এর কারণ। তুই ভাব, বোঝার চেষ্টা কর, হতে পারে কি হতে পারে না। সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি কি বলছে, শিল্পে ভালো সম্পর্ক করতে। আর শিল্পে যদি ভালো সম্পর্ক তোলে, তাহলে এটা তো শিল্পে ভালো সম্পর্ক তুলছে। তার মানে কি হচ্ছে, ট্রেড ইউনিয়ন এটাকেই পছন্দ করবে। আর এটাকে পছন্দ করলে কি হবে, তুমি দ্বৈত আনবে, শ্রমিকদের দ্বৈত আসবে, ঠিকই আছে। বি নম্বর অ্যান্সার হবে 137। বলছে টেলরের পৃথকীকৃত মজুরি হারের পদ্ধতিটি, দক্ষ শ্রমিকরা উচ্চ হারে আর অদক্ষ শ্রমিকরা নিম্ন হারে মজুরি পায়। বল ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ঠিকই করেছে। মেরিকের গুণিতক মজুরির পদ্ধতিতে ব্যবস্থাপক চাইলে অদক্ষ শ্রমিকদের কম হারে মজুরি দিতে পারে। তা মনে হয় বিবৃতি টেলরের সঙ্গে মেরিক দিয়েছে একই আনসার, কারণটা কি এটা হতে পারে? কিন্তু দেখি তো ঠিক দিয়েছে কিনা। মেরিকের গুণিতক মজুরির পদ্ধতিতে ব্যবস্থাপক চাইলে অদক্ষ শ্রমিকদের কম হারে মজুরি দিতে পারে। বলতো ঠিক বলেছে কিনা লাইনটা? অদক্ষ শ্রমিকদের কম হারে মজুরি দিতে হবে। ঠিক আছে, ও চাইলে অদক্ষ শ্রমিকদের কম হারে মজুরি দিতে হবে, সে চাইলে, ঠিক আছে। মানে এখানে বিবৃতি এ সত্য হয়েছে, আর বিবৃতি বি কি দেখ, এখানে কি বলতে চাইছে। মেরিক কি বলেছিল, মেরিক বলেছিল কোন ওয়ার্কার যদি 83% এফিসিয়েন্সি থাকে তাকে নরমাল দেবে। মেরিক নিম্ন হারে মজুরির কথা বলেইনি। কি করে বললি নিম্ন হারে বলেছিল? বলছে মেরিকের গুণিতক মজুরির পদ্ধতিতে ব্যবস্থাপক চাইলে অদক্ষ শ্রমিকদের কম হারে মজুরি দেবে। ও তো কিছু বলেইনি এখানে। ওখানে কি বলেছিল, কম হারে মজুরি দিত। কম হারে মজুরি কাকে বলে? নর্মাল পিসে যদি 10 টাকা হয়, 10 টাকার কম হলে তাকে কম হারে মজুরি। মেরিট কখনো 10 টাকার কম দিত নাকি 10 টাকা বা তার বেশি দিত? তখন এই লাইনটা তো বলছিল। তাহলে কি হবে, এটা বিবৃতি এ সত্য হলে বিবৃতি মিথ্যা। বুঝিস নি কি বললাম এটা? 138, সময়ের উপর ভিত্তি করে মজুরির হার নির্ধারণ করা সহজ। আচ্ছা, যখন একই ধরনের কাজ কিংবা একই পণ্য বারবার উৎপাদন করতে হয়, তখন পরিমাণ ভিত্তিক মজুরির হার পদ্ধতি, ঠিক আছে তো, অধিক উপযোগী। বল দেখি, যখন একই কাজ বারবার করতে হয় বা একই পণ্য বারবার উৎপাদন করতে হয়, তখন কোন পদ্ধতি উপযোগী? পরিমাণ ভিত্তিক। আর তাহলে প্রথমটা বলেছে সময় ভিত্তিক, পরেরটা বলে পরিমাণ ভিত্তিক, তাহলে কি হবে? দুটোই সত্য দিয়েছে, তাহলে এটা কি হবে? এটা কি হবে বল? দেখে নিচ্ছে, এটা স্বাধীন বাক্য নাকি বিপরীত ধ্বনি? দুটো আলাদা অক্ষর। বলতে সময়ের উপর ভিত্তি করে মজুরির হার নির্ধারণ করা হয়। যখন একই ধরনের কাজ কিংবা একই পণ্য বারবার উৎপাদন করতে হয়, হ্যাঁ, এটা বিপরীত ধ্বনিত হচ্ছে, এটা বিপরীত ধ্বনি হচ্ছে। টেলরকে বিজ্ঞান ভিত্তিক গবেষণা জনক বলা হয়, ঠিক আছে, এটা সত্য। মেরিকের গুণিতক মজুরির পদ্ধতিতে একজন শ্রমিক নির্ধারিত উৎপাদন তুলনায় বেশি উৎপাদন করলে তাকে 25% মজুরি পাবে। কত পার্সেন্ট মজুরি পাবে? 120%, মানে 20% পাবে, এটা 25% ভুল দিয়েছে। তাহলে এ সত্য, বি ভুল। লাস্ট কোশ্চেন, মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতি টেলরের পৃথিবী মজুরি হার পদ্ধতির তুলনায় অধিক তাহলে কে জনপ্রিয়? মেরিক জনপ্রিয়, ঠিক আছে। বিবৃতি বি কি বলছে, বলছে টেলরের মতো মেরিকের মজুরি প্রদান ব্যবস্থায় অদক্ষ শ্রমিকদের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কম হারে মজুরি দেওয়া হয় না। টেলরের মতো মেরিকের কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কম হারে মজুরি দেওয়া হয় না, ঠিক আছে। এই লাইনটাও ঠিক, বিবৃতি এ বিবৃতি বি দুটোই ঠিক। কিন্তু বিবৃতি এর কারণ হচ্ছে, বিবৃতি বি কি হচ্ছে একটু দেখে নিন। বিবৃতি এর কারণ কি, বিবৃতি বি হচ্ছে মেরিক বলছে টেলরের তুলনায় মেরিক কেন জনপ্রিয়, ওই কারণটা ঠিকই দিয়েছে। কেন কেন ঠিক হলো, কেন কারণটা ঠিক হলো? টেলরের মতো মেরিক মজুরি প্রদান ব্যবস্থায় অদক্ষ শ্রমিকদের শাস্তিমূলক কেন জনপ্রিয় না? মেরিক কেন জনপ্রিয়, কেন শাস্তি দেয় না?
ঠিক আছে, কারণটা ঠিকই আছে। টেলর টেলর তো শাস্তির কথা বলেছে, মেরিক কি শাস্তির কথা বলেছে? তাহলে মেরিক কেন জনপ্রিয়? মেরিক শাস্তি দেয় না বলে জনপ্রিয়। তাহলে এর পাশাপাশি তোদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল।